প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম আক্রান্ত খামার। এখন শুরু করছি তৃতীয় অংশ। ৩। কিনার্ডের মাথার ভেতর দিরিম দিরিম ঢোল বাজছে যেন। ব্যাংকের উপর উঠে বসলো ও। দাঁতে দাঁত চেপে বমি ঠেকানোর প্রয়াস পেল। ঝিমঝিম ভাবটা বিদায় নেয়ার অপেক্ষা করলো। বাইরে তেকোনা লোহার পাতে বাড়ি মেরে সবাইকে নাস্তা খেতে ডাকছে বাবুর্চি। অনেক কষ্টে মাটিতে নামলো, জামা কাপড় গায়ে চাপালো, চেয়ারের উপর মেলে দিয়ে গেছে কেউ। টার্কি ক্রিক থেকে ফিরে আসার কথা আবছা মনে পড়ছে এখন। বিছানায় শুয়ে দেয়া মাত্র তলিয়ে গিয়েছিল তখন ঘুমের অতলে, কিন্তু পিটুনি খাওয়ার চিঠিটুকু দগদগে ঘায়ের মতো জেগে আছে মনের পর্দায়। জো রস ছাড়া কুকছাকে আর কাউকে দেখা গেল না। আস্তে করে তার পাশে গিয়ে বসলো কিনান। প্লেট থেকে মুখ তুলে তাকিয়ে চিন্তান্বিত কণ্ঠে রস বলল, ক্রিকের অর্ধেক পানেই বোধ হয় তোমার পেটে গেছে। এখন কেমন লাগছে? তৃষ্ণা মেটেনি, মন্তব্য করলো কিনার। আচ্ছা, বিড়বিড় করে জানতে চাইল জো, এড আমাদের সিগন্যাল দিল না কেন? ফ্ল্যাটকে অন্তত সায়স্তা করতে পারতাম আমরা। গ্রানিট পর থেকে কাপে কফি ঢেলে অন্যমনস্কভাবে নাড়তে লাগলো কিনার। জানে আজ সকালের হাঙ্গামাটা সবার মনকে তিক্ত করে দিয়েছে। ফোরম্যান বা ক্রুদের সমর্থনে যে বস এগিয়ে আসে না, তার প্রতি তীব্র অসন্তোষ ছাড়া অন্য কোনো অনুভূতি থাকতে পারে না। তবে এ মুহূর্তে এদের সমালোচনা করতে গেলে আবার অবশিষ্ট আনুগত্যটুকুও নষ্ট হবে। তাই ও বলল, দোষটা আমারই জো, বাদ দাও। গজগজ করে উঠল জো। আজ দুপুরে কালীগান চলে গেছে, এখন শহরের সবাইকে বলে বেড়াবে। কি বলে বেড়াবে? জোর চোয়ালের পেছনটা লাল হয়ে উঠল। ইচ্ছা করেই ফ্ল্যাডের হাতে তোমাকে মার খেতে দিয়েছে এড, বিশেষ কারণে। কেন তা করতে যাবে এড? টেবিলের দিকে তাকিয়ে থাকলো জো। কারিগানের মুখে লাগাম নেই। বিভ্রান্ত কিনার্ড মৃদুস্বরে বলল, ঝেড়ে কাশো দেখি জো। অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকালো জো। ও বলছে, গত রাতে নাকি শহরে তোমরা মারপিট করেছিলে একটা মেয়েকে নিয়ে। মেয়ে? হাসলো কিনার। তা ঠিক, মা হকিংস। মা নয়, আমতা আমতা করলো জো। এডের বউ, রুবির কথা বলেছে সে। মুখ খিস্তি করে উঠল কিনার, নীরবে কফি শেষ করলো। কালীগান বোধ হয় কাল রাতে রুবিকে ওর সঙ্গে ঘরের বাইরে কথা বলতে দেখেছিল, বাকিটুকু তাই কল্পনা করে নিয়েছে। অসম্ভব হলেও এ ধরনের গুজব বিরাট ঝামেলা সৃষ্টি করতে পারে। এদের সঙ্গে ইতিমধ্যে অনেক বিবাদে জড়িয়ে গেছে ও। টেবিল ছেড়ে সোনারঙা গোধূলিতে বেরিয়ে এলো কিনার, রাঞ্চ হাউজের দিকে পা বাড়ালো। বিছানার উপর আছোয়া ভঙ্গিতে বসে আছে মা হকিংস। কোলের উপর আড়াআড়িভাবে একটা টেরে রাখা। কিনারকে ঢুকতে দেখেই ঝটপট একটা সিগারেট নিভিয়ে ফেলল জেন হকিংস। এসো, বলল সে। ওয়ালপেপারের ফুল গুনতে গুনতে আমার চোখ প্রায় টেরা হতে যাচ্ছিল আর একটু হলে। হাসলো কিনার্ড। গৃহসজ্জার উপকরণ হিসেবে মা হকিংসের পছন্দ করা গোলাপের নকশা আঁকা ওয়ালপেপারের দিকে তাকালো। কেমন যেন কাহিল দুর্বল দেখাচ্ছে মহিলাকে। তবে কোচকানো বিছানার চাদর দেখে বোঝা যায় এভাবে বিছানা বন্দি হয়ে থাকতে গিয়ে অসম্ভব অধৈর্য হয়ে পড়েছে সে। আরে, অনায়াসে সিগারেট খেতে পারো, বলল কিরাট। ডাক্তার জানতে পারবে না। ওই হাদাটার কথা আর বলো না। বালিশের নিচ থেকে কাগজ তামাক বের করে নিপুণ হাতে আরেকটা সিগারেট রোল করে ফেললো জেন হকিংস। ওটা ধরাতে সামান্য ঝুঁকলো কিনার্ড। মহিলা বলল, আজ সকালের ঘটনাটার জন্যে আমি দুঃখিত। কিভাবে ঘটলো ব্যাপারটা? সতর্ক কিনার জানতে চাইল। এর ঠিক কি বলেছে তোমাকে? ও বলেছে তুমি নাকি মেজাজ গরম করে বনহ্যামকে মারপিটে উস্কে দিয়েছ, তারপর রাইফেলের মুখে তোমাকে কিরিকে ফেলেছে ফ্লাড লোকটা। তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালো মহিলা। পাঞ্চারদের থেকে আলাদা হওয়াটা মারাত্মক বোকামি হয়েছে তোমার।
ব্যাপারটা আসলে তেমন তেমন নয়। স্বগোক্তি করল কিনার। ইচ্ছা করেই কিংবা ভুলে মার কাছে মিথ্যা বলেছে এড। কিন্তু এখন সত্য কথাটা খুলে বলতে গেলে মারাত্মক চাপ পড়বে মহিলার মনের উপর। এর ছাড়া ওর আর কেউ নেই। নতুন একটা আঘাত বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ ব্যাপারে সাবধানে থাকতে বলে গেছে ডাক্তার গ্রিনেল। যা হবার হয়েছে, থাক। বনহ্যাম ক্রুর উপর নজর রাখতে সল রেবানকে আবার পাঠিয়ে দিয়েছি আমি। একটা চেয়ার ঘুরিয়ে ওটার দুপাশে পা ছড়িয়ে বসলো কিনার। চেয়ারটার পিঠের উপর দুহাত রেখে বলল, বনহ্যাম পিছিয়ে যাবে না। ফ্র্যাঙ্ক, মৃদু কণ্ঠে বলল জেন হকিংস। আমাকে তুমি ভালো করেই চেনো। জেদ ধরে এখানে বসে থাকাটা হয়তো আমার জন্য বোকামি হচ্ছে, কিন্তু আমি সারা জীবন এদের সংসার আর থার্কল সির আঙিনায় ওদের ছেলে মেয়ে বেড়ে ওঠা দেখবার স্বপ্ন দেখেছি। সেটাই রয়ে যাবার কারণ। ওইটাও এতগুলো বছর বেঁচে ছিল এজন্যেই। মাথা দোলালো কিনার। এড ওর শেষ বয়সের সন্তান, তাই সব স্নেহ ভালোবাসা তাকে উজাড় করে দিয়েছে সে। মহিলার স্বপ্নই ছিল সন্তান, জমি, গরু কিংবা ব্যাংকের অ্যাকাউন্টে জমানো টাকা পয়সা নয়। মহিলার স্বপ্নই ছিল সন্তান, জমি, গরু কিংবা ব্যাংকের অ্যাকাউন্টে জমানো টাকা পয়সা নয়। আমি চেয়েছি একগাদা ছেলে মেয়ে পুরনো বাড়ির উঠানে খেলে বেড়াবে, বলল জেন হকিংস। তুমি নিশ্চয়ই বলবে এটা আমার আকাশকুসুম কল্পনা। তা কেন? রুবি মেয়েটা অল্প বয়সী এবং স্বাস্থ্যবতী। তোমার ইচ্ছা পূরণ হতেও পারে। রুবিকে নিয়ে আমি চিন্তিত। ওর কাছাকাছি যেতে পারছি না বলেই মনে হয়। সারাদিন নিজের ঘরে বসে থাকে, নাচ কিংবা অন্য কোনো অনুষ্ঠানে যোগ দিতে শহরে যায় না। প্রাণবন্ত একটা মেয়ের তো এমন করার কথা নয়। জেনের কণ্ঠে উদ্বেগের ছাপ। পোয়াতি তাও তো নয়। আমি তো সোজাসাপটা জিজ্ঞেস করেছি ওকে। হাসল কিনাট। লাজুক টাইপের মেয়ে হয়তো। লাজুক? আরে না, মাথা নাড়ল জেন। সেদিন আমার বুড়ি ডান মেয়ারটা ওকে দিতে চেয়েছিলাম। ও আমাকে কি বলেছে জানো? ঘোড়াই নাকি চালাতে জানে না। কিন্তু আমাকে তো, শুরু করতে গিয়ে থেমে গেল কিনার। অথচ গত রাতেই উল্টো কথা বলেছে ওকে রুবি। জিজ্ঞাসু দৃষ্টিতে জেনের দিকে তাকালো। ঘোড়াকে ভয় পায় নাকি? কিছু একটাকে ভয় পাচ্ছে, এটা ঠিক, বলল জেন। আমাকে সব খুলে বললে বুঝতাম। ইয়ার্ডে একটা ঘোড়া ঢোকার শব্দে ঘুরে দাঁড়ালো কিনার। খানিক বাদেই দরজা গলে মাথা গলালো সল রেবান। টুপি নামালো মাথা থেকে। হর্ষুর লোকজন চলে গেছে মিস হকিংস, রুদ্ধশ্বাসে বলল সে। ওয়াগন টোয়াগন সব নিয়ে গেছে ওরা। সোজা হয়ে বসলো জেন। চলে গেছে মানে ক্যাম্পের জায়গা বদলায়নি তো? না ম্যাম, বলল সল। 4টার দিকে ওখানে ফিরে আসে বনহ্যাম। তার পরপরই রসদপত্র ওয়াগনে তোলে ওরা। ঘুরপথে আবার ফিরে আসে কিনা দেখতে রিজের উল্টো দিকে অনেকটা পথ পেছন পেছন গেছি আমি। নিজেদের রাঞ্চের দিকে গেছে, সেরকমই তো মনে হয়েছে। আজ রাতেও ওখানে থাকতে হবে? না সল, দরকার নেই, ঠোঁট চাপল জেন। বনহ্যাম বোধ হয় বুঝে গেছে মিথ্যা হুমকি দিই না আমরা। ব্যস্ত পায়ে আবার বেরিয়ে গেল সল রেবান। নীরবে অনর বসে রইল কিনার। জ্যাকেট নাড়াচাড়া করছে জেন হকিংস। হঠাৎ যেন গর্জে উঠল মহিলা। আমার সঙ্গে দ্বিমত আছে তোমার, ঠিক না? হ্যাঁ, কিন্তু আগামীকাল আরো গরু আনার ইচ্ছা থাকলে ওয়াগন আর একজন ক্রু রেখে যেত না? ও কথা বিশ্বাস করতে যেও না, বলল কিনাট। লোকটা কোনো নিয়মের ধার ধারে না। ভুরু কোচকালো জেন। নীরব উষ্ণ কামরায় প্রবল নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে পরিষ্কার। অবশেষে ক্লান্ত কণ্ঠে সে বলল, আজ বিছানায় শুয়ে শুয়ে নিজের কথা ভেবেছি অনেক। এখন আর লড়াইয়ের বয়স নেই আমার। এদের তো সেই ইচ্ছাটাই নেই। তাই ভাবছি বনহ্যামের দাবি মেনে নেব কিনা। সে তো পুরোটা তোমার, সবকিছু চায়। এখানেই তোমার সঙ্গে আমার মিলছে না বয়, বলে একটু থামলো জেন হকিংস। আমার ধারণা বনহ্যামকে চিনতে ভুল করছো তুমি। বনহ্যামের সে সাহস বা শক্তি নেই। তোমার নাকের ডগার উপর দিয়ে জুলিয়া গ্রিনেলকে দখল করে নেয়ায় আসলে তার উপর ক্ষেপে আছো তুমি।
সেজন্য অবশ্য তোমাকে দোষ দিই না। তবে খেয়াল রেখো, ব্যাপারটা যেন তোমার বিচার বুদ্ধি ঘোলা করে দিতে না পারে। আড়ষ্ট হয়ে গেল কিনার্ড। এত মানুষ থাকতে জেন হকিন্সের মুখে এ কথা শুনতে হবে, কল্পনাও করা যায় না। ভাগ্যের পরিহাস বই কি। জুলিয়ার সঙ্গে ওর ছাড়াছাড়ির মূল কারণ তো এ মহিলা নিজে। ক্ষুব্ধ কিনার্ড বুঝতে পারল ধারণাটা মহিলার নিজস্ব নয়। এড বা রুবি খুব সম্ভব দুজনে মিলেই কান ভারী করেছে ওকে বুঝিয়েছে সার্কেল সিকে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থের কাজে অন্যায়ভাবে ব্যবহার করছে কিনার্ড। এর সঙ্গে জুলিয়ার কোনো সম্পর্ক নেই। শান্ত কণ্ঠে বলল, ওকেই বিয়ে করা উচিত ছিল তোমার। চমৎকার মিষ্টি একটা মেয়ে। মা, বলল কিনার্ড, আমি চলে যাই সেটাই চাও তুমি? বনহ্যামের সঙ্গে দর কষাকষির সুবিধা হবে তাতে? আমাকে অকৃতজ্ঞ ভেবেছ নাকি? ধমকে উঠল জেন। বেশি রাগ দেখিও না তো। এত সহজে ভেঙে পড়ছি না আমি। কিন্তু এটকেও একটা সুযোগ দেওয়া দরকার। উঠে দাঁড়ালো কিনার্ড। অসুস্থ ক্লান্ত এক বৃদ্ধার সঙ্গে তর্ক করার সময় এটা নয়। কিন্তু যে কোনো আপোষ চেষ্টাকেই দুর্বলতা হিসেবে ধরে নেবে উইল বনহ্যাম। এখন এটা বোঝানো যাবে না জেনকে। তবে ক্ষণিকের জন্যে ওর মনে বিদায় নেয়ার ইচ্ছা জেগেছিল, এটা ঠিক। সব ছেড়ে দিয়ে ঘোড়ার পিঠে চাপতে ইচ্ছা করছিল। এখানকার সমস্যাটা তো ওর সৃষ্টি নয়। মহিলার তাহলে মস্ত উপকার হতো হয়তো। তবে মৃদু কণ্ঠেও বলল, ঠিক আছে মা, আমি চেঁচামেচি করব না। কিন্তু বলে রাখছি, এদের কাছ থেকে যেদিন নির্দেশ শুনতে হবে সেদিন আমি ফোরম্যান পদে ইস্তফা দিয়ে চলে যাব। পড়ছে এসে পাইন সুবাসিত গোধূলির আবছা অন্ধকারে দাঁড়ালো কিনার্ড। বাইরে ব্র্যান্ডিং পেনে ডাকছে একটা বাছুর। বিরাট পন্ডেরোসার গায়ে ঠোকর মারছে একটা কাঠঠোকরা। দুহাত পকেটে ঢুকিয়ে আকাশের ঘনায়মান অন্ধকারের দিকে তাকালো ও। সেপ অভ্যাসবশত এখনো এখানে রয়ে গেছে ও। ক্রমশ বেড়ে ওঠা তীব্র এক ধরনের জেদও কাজ করছে ওর ভিতর। এড আর রুবি মিথ্যা বলে বলির পাঠা বানিয়েছে ওকে। রান্স হাউজের দূর প্রান্তে একটা ল্যাম্প জ্বলে উঠতে দেখলো কিনার্ড। বিয়ের পর থেকে বাড়ির ওই অংশেই থাকছে এড। গম্ভীর চেহারায় সেদিকে পা বাড়ালো এড। পা বাড়ালো কিনার্ড। সাফার শেষে আয়নার সামনে দাঁড়িয়ে অধৈর্য ভঙ্গিতে চুল আঁচড়াচ্ছিল রুবি হকিন্স। গত কয়েক সপ্তাহ ধরে এই ঘরটাকে অসহ্য লাগছে তার। ঘৃণা করতে শুরু করে দিয়েছে। পাশের সিটিং রুমটাও তাই। অসংখ্য ফার্নিচারে ঠাসা জোড়া কামরার নাম হানিমুন স্যুট রেখেছিল মা হকিন্স। একটা টেলিস্কোপ ব্যাগে করে আনা অল্প কটা কাপড় ছাড়া এখানকার কোনো জিনিসই ওর নয়। কাপড়গুলোও এখন পুরনো জীর্ণ হয়ে গেছে। এই কামরা এখন একরকম জেলখানার মতো লাগে ওর কাছে। ওর পেছনেই পরিষ্কার ধোয়া শার্ট গায়ে চাপিয়ে বোতাম লাগাচ্ছে এড। তেতো তীর্যক কণ্ঠে তাকে রুবি বলল, আজও পোকার খেলতে শহরে যাচ্ছ? চোখ কোচকালো এড। শক্ত করে বাঁধলো স্ট্রিং টাইটা। আমার জন্য তোমার অভ্যাস বদলাতে হবে না ডিয়ার, বলল রুবি। চুপ করো। অথচ কদিন আগেও ঘরে থাকাটাই পছন্দ ছিল তোমার। আমাকে কি করতে বলো? জানতে চাইলো এড। তুমি বাড়ির বের হবে না বলে আমাকেও ইঁদুরের মতো গর্তে ঢুকে বসে থাকতে হবে? রবি জানে 4th of July উৎসবে যোগ দিতে ওর সঙ্গে শহরে যায়নি বলে এখনো ক্ষেপে আছে এড। প্রসঙ্গটা না ওঠানোই ভালো ছিল। কিন্তু ইদানিং গায়ে পড়ে ঝগড়া বাঁধানোতেই যেন মুক্তি খুঁজে পাচ্ছে বলে মনে হচ্ছে। গত রাতে আমার মাথা ব্যথা করছিল, বলেছি না তোমাকে? বলেছ, ক্ষুব্ধ কণ্ঠে বলল এড। আগেও একই কথা শুনেছি তোমার মুখে। সবাই এখন ভাবছে আদৌ আমার কোনো স্ত্রী আছে কিনা। এড চিরুনি রেখে স্বামীর দিকে তাকালো রুবি। আমরা এখান থেকে চলে গেলে কি হয়? অল্প কদিনের জন্যে। এখানে আর ভালো লাগছে না। কি নিয়ে? বলল এড। আমাদের অবস্থা খারাপ জানো না? কিন্তু স্টাড কি ফ্যারো খেলতে তো টাকার কমতি হয় না? ধেত। বিছানা থেকে থাবা মেরে কোট তুলে নিল এড। বিস্ময় মেশানো
রাগী চেহারায় তাকালো রুবির দিকে। তোমার ব্যাপারটা কি রুবি? বিয়ের আগে তো টাকা পয়সার অভাবের কথা বলনি তুমি। অন্তরের অন্তঃস্থলে রুবি জানে ওর অস্থিরতার জন্য দায়ী এর দায় নয়। তবে যে কারণেই হোক, অতীতে কঠিন জীবনযাপন করেছে বলেই হয়তো এখানে আরো বেশি প্রাচুর্য আশা করেছিল। কিন্তু সার্কল সির অবস্থা তাকে হতাশ করেছে। হতাশার সবচেয়ে বড় কারণ এর নিজে। ওকে সব খুলে বলার সিদ্ধান্ত নিয়েছিল রুবি, কিন্তু এখন জানে সব জানলে ওকে আর ধরে রাখতে চাইবে না এড। কিন্তু এডই এখন তার একমাত্র অবলম্বন। রাউন্ড আপের পর নগদ টাকা হাতে আসতে পারে, বিড়বিড় করে বলল এড। তখন বনহ্যামের সঙ্গে ঝামেলাটা চুকে গেলে হয়তো বা। এখনো সেরকম আশা আছে মনে করো? প্রশ্ন করল রুবি। আজ সকালের ঘটনার পরেও মা ফ্রাঙ্ককে তাড়িয়ে দিলে ঠিকই সেটা সম্ভব। ওকে তুমি ঘৃণা করো না? চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো রুবি। গম্ভীর হলো এডের চেহারা। 9টা বছর ধরে ওর সঙ্গে আছি, কিন্তু শিগগিরই দেখা যাবে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সে। হাসল রুবি। এডের চোপা পেটানোর অভ্যাস জানা হয়ে গেছে ওর। ফাঁকা বলি শুনে তাই ওর রাগটা আরো উস্কে দেওয়ার লোভ সামলাতে পারল না রুবি। তখন কি করবে তুমি? দেখতেই পাবে, গম্ভীর কণ্ঠে বলল এড। বেলাইনে একবার পেয়ে নেই ওকে। সিটিং রুম থেকে ইয়ার্ডে বেরিয়ে এলো সে। দরাম করে দরজাটা আটকে দিল পেছনে। জানালা দিয়ে ওকে গট গট করে কোরালের দিকে যেতে দেখলো রুবি। এখনো পিছু ডাকলে ওর অহম্যকে তোয়াজ করলে রয়ে যাবে লোকটা। কিন্তু এখন তেমন কিছু করার মতো মানসিক অবস্থা নেই। এদের উপর তিতি বিরক্ত হয়ে আছে ও। বিরক্ত নিজের উপরও, এবং বন্দিশালার মতো এই বাড়িটার উপর তো বটেই। একটা রকিং চেয়ারে হাত পা গুটিয়ে বসলো রুবি। আতঙ্কের শীতল ছায়া আবার গ্রাস করে নিল ওকে। ওয়ার্কের জীর্ণ কুটির থেকে মুক্তি পাওয়ার জন্যে 16 বছর বয়সে জনি ব্যানিস্টারকে বিয়ে করে ঘর ছেড়েছিল রুবি। 12 ভাই বোনের মধ্যে সেই ছিল সবার বড়। সংসারের বিরাট দায়। সেই থেকে এ পর্যন্ত বেশিরভাগ সময়ই জনির থাবা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে ওকে। বিয়ের রাতে ওকে খুর ধারানোর চামড়া দিয়ে মারে জনি ব্যানিস্টার, তার অন্যান্য পোষা জানোয়ারের মতো করে। পরে ফোর্ট ও ওর হয়ে রেড রিভারের একটা সেটেলমেন্ট এল পাসোতে পালিয়ে যায় ও। সেখানে অনেক পুরুষের মনোরঞ্জন করতে হয়েছে। একটা মেয়েকেও তো খেয়ে পরে বাঁচতে হয়। অনেকগুলো সস্তা হোটেল, হং কিটং আর রেস্তোরাঁয় তুচ্ছ কাজ করতে হয়েছে। কিন্তু সবখানেই নিয়তির মতো হাজির হয়েছে জনি ব্যানিস্টার। ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। যেন বিচিত্র কোনো উপায়ে আতঙ্কের একটা স্থায়ী আসন গড়ে নিয়েছিল জনি রুবির মনে। তারপর হঠাৎ একদিন এক দরাজ দিল খদ্দেরের দেখা পেল রুবি। আপনজনের মতো হাত ধরাধরি করে ঘরে ফিরে এসেছিল সেদিন লোকটার সঙ্গে। ঠিক 2 দিন বাদে মন স্থির করে ফেলেছে রুবি। আর এড গ্রস্তই রয়ে গেছে। এক পপির পেরিহিত্যে বিয়েটা সেরে ফেলে ওরা। অনুষ্ঠান শেষে উঠে বসেছিল পশ্চিমমুখী স্টেজে। মোটেই প্রেমের বিয়ে ছিল না ওটা, মুক্তির একটা প্রয়াস মাত্র। দূরের দেশে নিজের পরিচয় গোপন করে নতুন করে আবার জীবন শুরু করার উপায় যেন। নিরুপায় অবস্থায় শেষ অবলম্বন হিসাবে এড হকিংসকে আঁকড়ে ধরেছিল। বেক্সার স্ট্রিটের পঙ্কিলতা থেকে অনেক দূরে চলে আসলেও যথেষ্ট ছিল না তা। এখানে পৌঁছার 3 মাসের মাথায় মনুমেন্টে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় ওকে। উইল বনহ্যামের চোখের তারা জ্বলে উঠেছিল সেদিন, এবং সযত্নে লালিত রুবির সব স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল। পারস্পরিক পরিচয় জানাজানি হয়ে গেলে ওকে ধ্বংস করে দেবে বনহ্যাম। আর কথাটা জনি ব্যানিস্টারের কান পর্যন্ত পৌঁছালে তো কথাই নেই। এরপর থেকে সার্কল সিতেই স্বেচ্ছা নির্বাসন নিয়েছে রুবি, যাতে আবার বনহ্যামের মুখোমুখি হতে না হয়। এডকে ফাঁদে ফেলেছিল
তিক্ত মনে ভাবল রুবি। কিন্তু এখন উল্টে নিজেরই ফাঁদে পড়ার অবস্থা হয়েছে। উঠে লণ্ঠন জ্বালালো রুবি। পরক্ষণে টোকা পড়ল দরজায়। সিঁড়ির উপর দাঁড়িয়ে রয়েছে ফ্র্যাঙ্ক কিনার্ড। গোধূলির আবছা আলোয় ওর দীর্ঘ অবয়ব বোঝা যাচ্ছে। এড আছে নাকি? জিজ্ঞেস করলো কিনার্ড। মাত্র বেরিয়ে গেল, জানালো রুবি। শহরে যাচ্ছে। ঘুরে দাঁড়াতে যাচ্ছিল কিনার্ড, কিন্তু রুবি বলে উঠল, দাঁড়াও ফ্র্যাঙ্ক। টার্কি ক্রিকের মারপিটের পর প্রথম কিনার্ডের চেহারা দেখেছে রুবি। চমকে গেছে অবস্থা দেখে। কপালের একপাশে পট্টি লাগানো, বাম চোখের উপর ক্ষতচিহ্ন, ঠোঁটজোড়া ফোলা। টার্কি ক্রিকে তুমি যা করেছ সেজন্য তোমাকে ধন্যবাদ ফ্র্যাঙ্ক। কি করেছি? আবছা হাসল রুবি। এর না বললেও আমি জানি ওর জন্যই মার খেয়েছ তুমি। কঠিন দৃষ্টিতে তাকিয়ে কিনাট বলল, তোমাদের কারো জন্যই মার খাইনি। তাহলে? আচ্ছা রুবি। কিনাট জানতে চাইল, এখানে আসার আগে থেকেই কি উইল বনহ্যামের সঙ্গে পরিচয় ছিল তোমার? দম বন্ধ হবার জোগাড় হলো রুবির। আতঙ্কিত হয়ে উঠল ও। তোমার এমন মনে হবার কারণ? ফাঁকা কণ্ঠে পাল্টা প্রশ্ন করল। আজ সকালে ওর একটা কথা, সেও নাকি টেক্সাসের লোক। শব্দ করে হাসল রুবি। টেক্সাস ছোটখাটো জায়গা নয়। আমিও তাই শুনেছি। তীক্ষ্ণ চোখে রুবিকে জরিপ করছিল কিনাট। চোখ সরু হয়ে আছে ওর। তোমার পরিচয় কিংবা কাজ নিয়ে আমার মাথা ব্যথা নেই রুবি। তবে আমার কেন যেন মনে হচ্ছে বিপদের মধ্যে আছো তুমি। তোমাকে সাহায্য করতে চাই আমি। অসহায় কোণঠাসা হয়ে মনে হলো রুবির নিজেকে। আপাতত স্বল্পভাষী এই ফোরম্যানকে নিয়ে আগাগোড়া শঙ্কায় ছিল রুবি এতদিন। সাহায্য ওর প্রয়োজন বটে। কারো কাছে সবকিছু খুলে বলতে পারলে ভালোই হতো। কিন্তু একরোখা ফ্র্যাঙ্ক কিনার্ড ওর জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। ঠোঁটে উজ্জ্বল হাসি ফুটিয়ে ও বলল, আমার মতো মেয়ের আবার বিপদ কিসের মিস্টার কিনার্ড? তা জানি না। সে যাই হোক, মায়ের সঙ্গে কোনো রকম লুকোচুরি খেলতে যেও না। এটু এটুকু অন্তত আশা করতে পারে সে তোমার কাছে। কথাটা একটু খোলাসা করে বলতে হবে তোমাকে। বলছি, আস্তে আস্তে বলল কিনাট। তুমি আর এড, তোমরা দুজন মা হকিংসের সবকিছু। তাই তুমি ওকে প্রতারিত করেছ জানতে পেলে বিশ্রী অবস্থা সৃষ্টি করবে সে। প্রতারণা? আড়ষ্ট হয়ে গেল রুবি। তার মানে? মানে ফের ওর সামনে যাওয়ার আগে তোমার গল্প গুছিয়ে নিও। আমাকে মিথ্যাবাদী বলছো? তপ্ত কণ্ঠে বলল রুবি। মোটেই না। আমি এখানকার চাকরি করি, ব্যাস। আলো থেকে পিছিয়ে গেল কিনাট। তবে বিনা পয়সায় একটা পরামর্শ দিই। এমনিতে অনেক ঝামেলায় আছি আমরা, তুমি সেটা আরো বাড়িয়ে তুলো না। আমার তো ধারণা তুমিই সব ঝামেলার মূল। কথাটা মায়ের কানেও তুলেছ তোমরা, কিন্তু আমি সহজে চলে যাবার পাত্র নই। এতক্ষণে যেন কিনার্ডের রাগের কারণ ধরতে পারল রুবি। জানতে চাইল, তুমি এখনো ওকে ভালোবাসো তাই না ফ্র্যাঙ্ক? ডাক্তারের মেয়েটার কথা জিজ্ঞেস করছি। ওকে অবাক করে দিয়ে হাসল কিনার। অবশ্যই। সেজন্যই বনহ্যামের ব্যাপারে এত কৌতূহলী আমি। আমি জানতে চাই সেরা পুরুষটিকে স্বামী হিসাবে পাচ্ছে ও। দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো রুবি, নীরব অথচ উত্তেজিত। নিচু শান্ত কণ্ঠে কিনার বলে চলল, আমার ধারণা বনহ্যামকে অনেক আগে থেকেই চেনো তুমি। অনুমান বলতে পারো এটাকে। আমাকে জানালে আমি আবার কথাটা এড কিংবা মাকে বলে দেব ভাবলে ভুল করবে। কেউ কিচ্ছু জানতে পারবে না। তেমন কিছুই ভাবছি না আমি। চেঁচিয়ে উঠল রুবি। ওই লোকটাকে আগে কখনো দেখিনি আমি। আমার কথা তোমার বিশ্বাস হয় না নাকি? আরো কয়েকটা মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকলো কিনাট। মুখের হাসি মুছে গেল। ব্যাপারটা জটিল করে দিলে রুবি। হাঁটু কাঁপছে এখন রুবির। কিনাটকে বাড়ির কোণ ঘুরে অদৃশ্য হতে দেখল। অশ্রু জমে উঠল ওর দু চোখে। আসল কথাটা জানা মাত্র সোজা জেন হকিংসের কাছে গিয়ে হাজির হবে সে, ভাবল রুবি। যেভাবে হোক জানতে পারবে সে। একবার সন্দেহ জাগার পর ফ্র্যাঙ্ক কিনাডের মতো লোকেরা হাল ছাড়ে না। এটা ঠিক না। হিংস্র কণ্ঠে ফিসফিস করে উঠল। হঠাৎ করে রান্স হাউজের চার দেয়ালের
আশ্রয়টুকু মহামূল্যবান হয়ে উঠল ওর কাছে। ভবিষ্যতে পুরো বাড়িটাই ওর হবে, এমন একটা সুযোগের জন্যই কষ্ট ভোগ করেছে ও, লড়াই করেছে, পরিকল্পনা ফেলেছে। এটা কেউই ওর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কেউ ওকে আগের ক্লেদাক্ত জীবনে ফেরত পাঠাতে পারবে না আবার। উইল বনহ্যামকে নিয়ে পরে ভাবা যাবে। এখন তাড়াতাড়ি ফ্র্যাঙ্ক কিনার্ডের একটা ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। সন্দেহের ভিত্তিতে কাজে নামার আগেই তার মুখ বন্ধ করার চেষ্টা চালাতে হবে। ইয়ার্ডে এক রাইডারের আগমনের শব্দে মুখ তুলে তাকালো রুবি। স্যাডেল থেকে নামলো এড। টাকাটা অন্য কোটের পকেটে রেখে গেছি, বিড়বিড় করে বলল সে। রুবিকে প্রায় ঠেলে ভেতরে ঢুকলো। 1 মিনিট বাদেই হাতে তৈরি একটা মেক্সিকান ও ওয়ালেট হাতে বেরিয়ে এলো আবার। এল পাস্তে বিয়ে উপলক্ষে এটকে দিয়েছিল রুবি ব্যাগটা। এইমাত্র তোমার খোঁজ করে গেল ফ্র্যাঙ্ক, বলল ও। কেন? কাজ ঝাঁকালো রুবি। যাক, ওর থেকে দূরে থেকো, বলল এড। তোমার পেছনে তার ঘুরঘুর করাটা আমার অপছন্দ। ঈর্ষা? ঈষৎ অস্পষ্ট শব্দ করল এড। কিন্তু তার কোটের হাতা খামচে ধরল রুবি। এড, পুরুষদের মতিগতি ভালোই বোঝে ও। এর অপ্রত্যাশিত প্রত্যাবর্তনে সম্ভাবনার ইঙ্গিত দেখতে পেয়েছ। মা ফ্র্যাঙ্ককে তাড়িয়ে দেয় না কেন? মা ফ্র্যাঙ্ককে তাড়িয়ে দেয় না কেন? সে ভালো ক্যাটলম্যান যে, বলল এড। বলতে পারো সেরা। মত তো পাল্টাতেও পারে তার। মাথা নাড়ল এড। ওর উপর মা নির্ভরশীল। আমার কথা কানে তুলবে না, কিন্তু আমার কথা তুলবে। ঠোঁটে হাসি দেখা দিল রুবির। বাজি ধরে বলছি, আরেকটা গোটা সপ্তাহ এখানে আর টিকছে না ফ্র্যাঙ্ক কিনার্ড। 4। পরদিন সন্ধ্যায় তাড়াতাড়ি করে সাফার সেরে ঘোরা হাঁকিয়ে মনুমেন্টে চলে এলো ফ্র্যাঙ্ক কিনার্ড। জো আর সল রেবানকে নিয়ে দিনভর পুরো সাউথ রেঞ্জ ঘুরে বেরিয়েছে। হর্সশুর গরু খুঁজেছে, পায়নি। এখন মনে হচ্ছে হুমকিটা কার্যকর করার সাহস করে উঠতে পারেনি উইল বনহ্যাম। টার্কি ক্রিক বরাবর একদিনের পুরানো ওয়াগন ট্রাক ছাড়া আর কোনো চিহ্ন চোখে পড়েনি ওদের। শলের কথাই ঠিক, সোজা হর্সশুর রাঞ্চের দিকে গেছে চিহ্নটা। বনহ্যামের মনে যাই থাকুক, আপাতত শোডাউন এড়িয়েছে সে। গ্রীষ্মের উষ্ণ গোধূলিতে প্রায় খা খা করছে ওভারল্যান্ড স্ট্রিট। পাইওনিয়ার হোটেলের বারান্দায় বসে আড্ডা পেটাচ্ছে কয়েকজন লোক। আশপাশে খানিক নজর বুলিয়ে সোজা ডাক্তার গ্রিনেলের বাড়ি চলে এলো কিনার্ড। নক করতেই দরজা খুলল জুলিয়া। একটা অ্যাপ্রন পরে আছে। কিনার্ডকে দেখে বিস্ময়ে চোখজোড়া বিস্ফারিত হলো তার। আরে ফ্র্যাঙ্ক যে, হ্যালো, বলল সে। ডাক্তার নেই? জানতে চাইল কিনার্ড। দীর্ঘ সময় ওর মুখের উপর লেপ্টে থাকলো জুলিয়ার দৃষ্টি। রুগীটাকে তুমি? হাসল কিনার্ড। আমি হলে খারাপ তো লাগবে না তোমার? আমার খারাপ লাগবে কেন? বনহ্যাম আর তোমার মারপিটের সময়টায় আমি যে উপস্থিত ছিলাম না, সেজন্য আমি বরং খুশি। আমিও, বাঁকা কণ্ঠে বলল কিনার্ড। বনহ্যাম কতটা বলেছে জুলিয়াকে ভাবল। যাই বলুক, তাতে অবশ্য কিছু যায় আসে না, বলল আপন মনে। তবে জুলিয়ার ইতিবাচক মতামত এখনো ওর কাছে মূল্যবান। এই মুহূর্তেও ওকে আবার দেখতে পেয়ে, ওর কাছাকাছি আসতে পেরে ভালো লাগছে ওর। তুমি ভেতরে এসে অপেক্ষা করো বরং, বাবা শিগগিরই ফিরে আসবে। দীর্ঘশ্বাস ফেলল জুলিয়া। তিক্ত কণ্ঠে আবার বলল, যদি আবার মদ গেলার জন্যে আটকে না যায়। ঈষৎ দ্বিধা করে জুলিয়ার পেছন পেছন অভিজাত পার্লারে ঢুকলো কিনার্ড। মনুমেন্টের মতো শহরে এ ধরনের কামরা বেমানান, কিন্তু জুলিয়ার জন্যে যেন মামুলি ব্যাপার। পালিশ করা চকচকে কিছু ফার্নিচার আর পারিবারিক ছবিগুলো এককালের অভিজাত্যের চিহ্ন বহন করছে। ডাক্তার গ্রিনেলের জীর্ণ অফিস কামরার চেয়ে একেবারেই আলাদা। এখন অবশ্য এসব নিয়ে মাথা ঘামায় না ডাক্তার, জানে কিনার্ড। কিন্তু জুলিয়া চট করে অতীতের স্থিতিশীল জৌলুসময় জীবনের কথা ভুলতে পারবে না।
মেয়েদের জন্য দুঃখ কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়াটা সবসময় কঠিন। জুলিয়ার জন্যে মায়া হয় কিনার্ডের। কামরার উল্টো দিক থেকে ওর দিকে তাকিয়ে জুলিয়া বলে উঠল, জেন হকিংসের হার্ট অ্যাটাকের কথা আমাকে বলনি কেন সেদিন? চমকে উঠল কিনার্ড। বলল, তোমার বাবা বলেছে না? কেউ বলেনি বলে রোজউড ডেস্কে রাখা কাগজের স্তূপ আর একটা কালো নোট খাতার দিকে ইঙ্গিত করলো জুলিয়া। অ্যাকাউন্টস। আমি হিসাব না রাখলে না খেয়ে থাকতে হতো আমাদের। ভাগ্যিস কলগুলোর নোট কলগুলোর নোট রাখে বাবা। অ্যাপয়েন্টমেন্ট প্রেসক্রিপশনেরও নোট থাকে। জানতে পেরেছি সেজন্যই, তাও একটু আগে। লাল হয়ে গেল কিনার্ডের চেহারা। অপরাধী মনে হচ্ছে ওর নিজেকে। দুঃখিত, কিন্তু আমি ভেবেছিলে দৌড়ে গিয়ে উইল বনহ্যামকে বলে দেব যেন কোনোভাবে ওকে আবার রাগিয়ে তুলতে পারে ও। রাগে গোলাপি হয়ে গেছে জুলিয়ার মুখ। আমি ডাক্তারের মেয়ে। আমার সম্পর্কে আর যাই ভাবো না কেন, আমি অন্তত বাবার কোনো রোগীর তথ্য ফাঁস করার পাত্রী নই। ঠিক বলেছ, বলল কিনার। আমি ক্ষমা চাইছি। ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক, মাথা নেড়ে বলল জুলিয়া। সব সময় এরকম আজে বাজে তুচ্ছ ব্যাপারে ঝগড়া হয় কেন? জুলিয়ার কণ্ঠে নিখাত যন্ত্রণা ফুটে উঠল। কিনার বলল, বোধহয় আমার ভাগ্য খারাপ বলেই এমনকি মা ও আজকাল এ কথা ভাবছে। ঠোঁট কামড়ালো জুলিয়া। কেমন আছে ও? আমি দেখতে যাব? আর একটু দেরি করলে বোধহয় ভালো হবে। জুলিয়ার দীর্ঘ গম্ভীর চেহারার দিকে তাকিয়ে কিনার ভাবল, কেন নয়? বিয়ের আগে জুলিয়ার সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। মেয়েটাকে তাই একটা মধুর চিঠি উপহার দিতে চাইল কিনার। বনহ্যাম বাড়াবাড়ি না করলে বলল, ওর সঙ্গে আপোষ রফায় আসতে রাজি আছে মা। তাই? উজ্জ্বল হয়ে উঠল জুলিয়ার চেহারা। দারুণ খবর তো। ভাবলাম তুমি হয়তো জানতে চাইবে। ওহ, কি যে ভালো লাগছে। লম্বা করে দম নিল জুলিয়া। তোমার আর জেনে জনে খুশি হয়েছি। এই খোঁচাখুচি আর তিক্ততা অসহ্য ঠেকছিল। কিনার জানে জুলিয়ার কাছে পুরো ব্যাপারটা খুবই মামুলি, কারণ তার প্রেমিক পুরুষের দৃষ্টিতে দেখছে সে পরিস্থিতি। মেয়েটা বুঝতে পারছে না আপাতত প্রসন্ন চেহারার আড়ালে উইল বনহ্যাম শিকারী পশুর মতোই নির্মম নিষ্ঠুর হয়ে উঠতে পারে। বোঝানোর কোনো উপায়ও নেই এখন। আমার আর কিছু বলার নেই জুলিয়া, বলল। ডাক্তারকে বলো পরে দেখা করতে আসবো ওর সঙ্গে। খবরটা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেনাডের বাহুতে হাত রাখলো জুলিয়া। তুমি সার্কেল সিতেই তো থাকছো, অন্য কোথাও কল্পনাও করা যায় না তোমাকে। কাজ জাগালো কিনাট। এখন দরদ দেখাচ্ছে জুলিয়া। ওর পরাজয়ের দুঃখ ভোলাতে চাইছে। কয়েক মাস আগেই ওকে হারিয়েছে কিনার্ড। এখন মা হকিংস হার স্বীকার করলে এখানকার বাকি মায়াটুকু ফুরিয়ে যাবে। ফ্র্যাঙ্ক, মৃদু কণ্ঠে জুলিয়া বলল, সেদিন তোমার বলা কথা নিয়ে ভেবেছি আমি। তোমাকে মা হকিংস যে রক্ষা করেছিল সে কাহিনী। তোমার কাছে আমার ক্ষমা চাওয়া বাকি রয়ে গেছে। কেন? সব রকম ঝামেলা সহ্য করে ওর কাছে থেকে গেছো তুমি, অথচ এতদিন তোমাকে একটা স্বার্থপর গোয়ার ছেলে ভেবে এসেছি। মৃদু হাসল কিনাট। ও অন্যায় করেনি, কথাটা এর চেয়ে বেশি স্পষ্টভাবে স্বীকার করবে না জুলিয়া। মুহূর্তের জন্যে ওর ইচ্ছা করলো হাত বাড়িয়ে জুলিয়াকে আলিঙ্গন করে ভেঙে দেয় দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ানো অটল অহংকারের প্রাচীর। মাত্র একবারই ওকে চুমো খেয়েছে কিনাট এ ঘরেই। সেদিনের কথা মনে পড়তেই আড়ষ্ট হয়ে গেল ওর কণ্ঠস্বর। আসলেও তাই, চিরকাল একগুঁয়ে। এখানে আমার হাত নেই কোনো। উইলের সঙ্গে তোমার ভাব হবে, চিন্তাই করা যায় না, বলল জুলিয়া। কিন্তু তোমাদের মাঝে শত্রুতা থাকুক তাও চাই না আমি। একটা প্রশ্ন করব তোমাকে, বলল কিনাট। এখন আর এড়িয়ে যাবার চেষ্টা করো না। হর্স শু কেনার টাকাটা কোথায় পেয়েছে সেটা কখনো তোমাকে বলেছে বনহ্যাম? দীর্ঘ সময় অনুসন্ধানী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো জুলিয়া। আমি কখনো জানতে চাইনি আসলে। নিজের সম্পর্কে কিছু নিজের সম্পর্কে কিছু বলতে চায় না উইল। হ্যাঁ, তা তো চাইবেই না, বিড়বিড় করে বলল কিনাট।
বনহ্যামকে। অবশ্য রহস্যময় চরিত্র বলে ভাবে না ও। কিন্তু সে এখানে এসেছে আজ 4 বছর, অথচ তার অতীত সম্পর্কে কিছুই জানতে পারেনি ও। ওকে আগে থেকে চেনে এমন একজনই আছে হয়তো এখানে, রুবি হকিংস। কিন্তু সে মুখ খুলতে নারাজ। দুজনের পার্থক্য একটাই, আতঙ্ক। রুবি আতঙ্কিত হয়ে আছে। প্লিজ আবার শুরু করো না, বলল জুলিয়া। ও ভালো ব্যবসায়ী বলেই। যাই হোক, সে ধনী মানুষ। জুলিয়ার দিকে হাত বাড়ালো কিনার। গুড লাক জুলিয়া। বাহুতে জুলিয়ার আঙুলের ছোঁয়া অনুভব করলো কিনার। হঠাৎ আলোর ঝলকানি দেখতে পেল ওর চোখে। তারপর ইয়ার্ডে বেরিয়ে এলো। স্যাডলে উঠে দরজায় দাঁড়ালো জুলিয়ার ছায়ামূর্তির দিকে একবার তাকিয়ে রাস্তা বরাবর এগোতে শুরু করলো। বনহ্যামকে বিয়ে করলে মনের মতো করে বাবার দেখাশোনা করতে পারবে জুলিয়া। এখন প্র্যাকটিস ছাড়া আয়ের আর কোনো উৎস নেই ডাক্তারের। কিন্তু ভাবনাটা লজ্জায় ফেলে দিল কিনাটকে। ওর জুলিয়া তো মায়াবতী, নিঃস্বার্থ। সে কখনোই টাকার জন্য কাউকে বিয়ে করতে যাবে না। ওভারল্যান্ডের দুপাশে ঘোড়ার সংখ্যা বেড়েছে এখন। স্টোরের জানালাগুলোয় বেরিয়ে আসা চৌকো আলো নকশা তৈরি করছে রাস্তায়। শেরিফের অফিসের ছোট্ট চৌকের দালান পেরোনোর পর গতি কমালো কিনার্ড। এগিয়ে গেল মার্কেটাইলের দিকে। মনুমেন্টে আর যাই হোক, শেরিফ অ্যাম্বয়ের সাহায্য পাবে না ও। সাহায্য চাইবেও না। গম্ভীর হয়ে কিনার্ড ভাবল, সেজন্যে 2 সেন্টের একটা স্ট্যাম্প ব্যবহার করতে হবে ওকে। স্টোরে ঢুকে বেন স্টার্ন ওয়েসের উদ্দেশ্যে মাথা দোলালো ও। সে অন্য 2 খদ্দেরকে বিদায় দেওয়া পর্যন্ত অপেক্ষা করল। তারপর কলম, কালি আর এক টুকরো কাগজ চেয়ে নিয়ে কাউন্টারে দাঁড়িয়ে এনভেলপে এল প্যাসোর শেরিফের ঠিকানা লিখল। এবার মনোযোগ দিয়ে নিজের অনুরোধটা লিখল কাগজে। কি ভেবে কাগজের নিচের অংশে আবার যোগ করল, এছাড়া বনহ্যাম আর তোমার শহরে গত ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েটেসের কাজ করা জনৈকা তরুণী রুবি ব্যানিস্টারের সম্পর্ক জানতে চাই আমি। খাম বন্ধ করে কোণের পোস্ট অফিসের ফোকরে ফেললো কিনার্ড। তারপর বেরিয়ে এলো ও ওকে। পাশের কুইন্স লিভারি বন্ধ হলেও ওটার সামনের ওয়াটার ট্রাফে শব্দ করে পানি খাচ্ছে একটা ঘোড়া। রাস্তার ওপাশের মনার্ক থেকে পাইওনোলা মিউজিক ভেসে আসছে। হঠাৎ আড়ষ্ট হয়ে গেল। পিছিয়ে ছায়ায় চলে এলো দ্রুত। ওকে অতিক্রম করে গেল 2 জন রাইডার। একজন উইল বনহ্যাম কোনায় পৌঁছে ডাক্তার গ্রিনেলের বাড়ির দিকে মন নিল। আর সেলুনের সামনেই স্যাডল থেকে নেমে পড়ল তার ফোরম্যান। আড়মোড়া ভাঙল এলমো ফ্লাড। বিশাল শরীরটা স্পষ্ট হয়ে উঠল আলোয়। হিস র্যাকে ঠেস দিয়ে সিগারেট রোল করতে শুরু করলো সে। এক মুহূর্ত তাকে জরিপ করলো কিনার্ড। তীব্র ক্রোধে কঠিন হয়ে গেছে সারা শরীর। একটু বাদেই দেশালাই জ্বাললো ফ্লাড। 2 হাত দিয়ে শিখা ঢেকে সিগারেট ধরাবে বলে একটু উবো হলো সে। দ্রুত নিঃশব্দে ওক থেকে নেমে এগিয়ে গেল কিনার্ড। রাস্তা পার হলো। ফ্লাডের পেছনে এসেই ও লেস্টার থেকে পিস্তল বের করে আনলো। চামড়ার মৃদু ঘর্ষণের শব্দে চট করে ঘাড় ফিরিয়ে তাকালো ফ্লাড। ড্রিঙ্কের জন্য তৈরি? জিজ্ঞেস করলো কিনার্ড। মোনার থেকে কেউ একজন বেরিয়ে আসছিল। দরজার কবজায় ককানোর শব্দ পাওয়া গেল। কিন্তু অনড় দাঁড়িয়ে থাকলো ফ্লাড, কিনার্ডের উপর স্থির দৃষ্টি। চেহারায় সাবধানী অসন্তোষের ছাপ পড়ল। দেশালাইটা কিনার্ডের পায়ের কাছে ফেলে দাঁত বের করে হাসল সে। তুমি খাওয়াবে গ্রিম পিলগ্রিম? যত ইচ্ছা খেতে পারো ফ্লাড। ওই যে বার। বুড়ো আঙুলের সাহায্যে রাস্তার উল্টো দিকের শ্যাওলা জন্মানো ও ওটোটার ওটার ট্রফিটা দেখালো কিনার্ড। যাও গিয়ে পেট ভরে খাও। খুব ধীরে হিসরাক থেকে নিজেকে সরিয়ে আনলো ফ্লাড। কোমরে পিস্তল দুলছে। সিগারেট ফেলে পা দিয়ে পিষে নেভালো ওটা। একা খেতে ভালো লাগে না, বলল সে। ঘোড়াটা আপত্তি করবে না নিশ্চয়? ওর দিকে তাকিয়ে থাকলো ফ্লাড, মেজাজ বোঝার চেষ্টা করছে। তারপর খড়খড়ে গলায় সে বলল, পারলে খাওয়াও। ওকে বেরিয়ে আসা দর্শক বেচারা সাই করে ভিতরে ঢুকে গেল আবার। আচমকা থেমে গেল বাজনার শব্দ। নীরবতা ছাপিয়ে কিনার্ড বলল, তোমার যেমন ইচ্ছা। অবিশ্বাসের ছাপ পড়ল ফ্লাডের চেহারায়। দরাজ হেসে গানবেল খুলে স্যাডল হর্সের
সঙ্গে ঝুলিয়ে দিল সে। নিজের বেলটাও ওকের উপর নামিয়ে রাখলো কিনার। ওদিকে মোনার্ক থেকে হুড়মুড় করে বেরিয়ে এসেছে 4-5 জন খদ্দের। বারটেন্ডারও আছে দলে। বারের খোলা দরজা গলে বেরিয়ে আসা আলোয় ফোরম্যানের বিশাল শরীরটা দেখতে পাচ্ছে কিনার। লোকটা তৈরি, ভয়ঙ্কর। পেটের পেশিতে কাঁপন জাগলো ওর। শহর থেকে সোজা বেরিয়ে গেলে এটা এড়ানো যেত। নিরস্ত্র অবস্থায়ও এ লোকের মোকাবেলা করতে যাওয়াটা হয়তো বোকামি হয়ে যাচ্ছে, কিন্তু ওর মনের গভীরে আত্মসম্মানের শেষ বোধটুকু খেপে উঠেছে আজ। দু কাঁধের মাঝখানে মাথা গুঁজে পা বাড়ালো ফ্ল্যাট। পিছু উঠল কিনার, ঘুরতে শুরু করলো। সতর্ক। ধুলি ধূসরিত রাস্তায় চলে এলো দুজন। পরপর দুবার ফ্লাডের মুখে আঘাত হানলো কিনার। বাউলি কেটে একটা আঘাত থেকে নিজেকে বাঁচালো। পরক্ষণে বেমক্কা একটা ঘুষি বসিয়ে দিল ফ্লাড ওর কানে। হাত পা মেলে দিয়ে আছড়ে পড়ল কিনার। দ্রুত উঠে দাঁড়ালো আবার, কিন্তু আকারের তুলনায় অবিশ্বাস্য ক্ষিপ্ততায় তেড়ে এলো ফ্লাড। কিনারের মুখে মারল। আবার উল্টে পড়ল কিনার। প্রথমে হিস র্যাকের উপর, তারপর গড়িয়ে ওকের উপর। প্রচণ্ড শব্দ হলো। কেঁপে উঠল পাটাতনগুলো। এবার বেশ চলৎ গতিতে উঠল কিনাট। ওর উদ্দেশ্যে লাফ দিল ফ্ল্যাট। হিসরাকের পাশ দিয়ে বেরিয়ে এলো কিনাট। পিছু হটে ফ্ল্যাটকে রাস্তার মাঝখানে নিয়ে এলো আবার। পরক্ষণে দ্রুত আগে বেড়ে ডান হাতের শক্তিশালী একটা ঘুষি বসিয়ে দিল বিশাল দেহী ফোরম্যানের পেটে। কোকিয়ে উঠল ফ্ল্যাট, মাথা নিচু করে ফেললো। এবার তার চোয়ালে মারল কিনাট। মার খেয়েও উল্টে তেড়ে এলো ফ্ল্যাট। ফের আঘাত করলো কিনাট। হাঁটু ভেঙে বসে পড়ল ফ্ল্যাট। দু ঠোঁটের কোণে রক্ত দেখা যাচ্ছে। ওকে জমায়েত দর্শকদের মধ্যে থেকে চেঁচিয়ে উঠল কে যেন। পলকের জন্য দৃষ্টি সরালো কিনাট। ব্যাস, এই সুযোগে উবু হয়ে ওর দিকে তেড়ে এলো ফ্ল্যাট। মাথা দিয়ে ধাক্কা মারল একটা। পড়ে গেল কিনাট। সেই সঙ্গে ফ্ল্যাটের মুখ বরাবর লাথি হাঁকালো। সরে আসার প্রয়াস পেল তারপর, কিন্তু বিশাল দেহী ফোরম্যানের দেহের নিচে আটকা পড়ে গেল। মাটিতে শুয়ে টের পেল ফ্ল্যাটের হাত জোড়া এগিয়ে আসছে ওর গলার দিকে। দেরি না করে হ্যাঁচকা টানে নিজের হাত মুক্ত করে নিল কিনাট। ফ্ল্যাটের হাত ওর গলায় চেপে বসা মাত্র তার চুল মুঠি করে চেপে ধরল। সজোরে টেনে রাখলো পেছনের দিকে। যন্ত্রণায় ঘুমিয়ে উঠল ফ্ল্যাট। কোনো এর আঘাত করল কিনাটের মুখে। তবু চুলের গোছা ছাড়ল না কিনাট। ক্রমাগত পেছনে টানতে লাগলো বিশাল দেহীর মাথা। গলার উপর থেকে চাপড়া শিথিল হচ্ছে। আচমকা বাম হাতের প্রান্ত দিয়ে ফ্ল্যাটের অ্যাডামস অ্যাপেলের উপর কুড়াল চালানোর ভঙ্গিতে একটা চপ বসিয়ে দিল কিনাট। বাতাসের জন্যে আইঢাই করতে করতে গড়িয়ে সরে গেল ফ্ল্যাট। চোখে ঘোলাটে দৃষ্টি নিয়ে উঠে দাঁড়ালো কিনাট। মাথার চারপাশে হাজার বাতির মেলা বসেছে যেন। ফুসফুস ভরে বাতাস টেনে নিতে লাগলো। নতুন আক্রমণের মোকাবেলার প্রস্তুতি নিল। কোনো মতে আবার উঠে দাঁড়ালো ফ্ল্যাট। হর্স শু ফোরম্যানের শার্টের সামনের অংশটুকু ছিঁড়ে গেছে। বিশাল বুকটা দেখা যাচ্ছে এখন। হাঁপড়ের মতো ওঠানামা করছে। ঘামে চকচক করছে। ক্রোধে সাদা হয়ে যাওয়া চেহারায় কালো তিলগুলো চোখ রাঙিয়ে তাকিয়ে আছে যেন। এখনো পিপাসা আছে? থ্যাতলানো ঠোঁটের ফাঁক দিয়ে জিজ্ঞেস করলো কিনার। এক কদম আগে বেড়ে হাত চালালো ফ্ল্যাট। চুপ করে বসে পড়ে আত্মরক্ষা করলো কিনাট। আবার সামনে এগিয়ে এলো ফ্ল্যাট। হিংস্র ভঙ্গিতে আঘাত করতে লাগলো ওকে। একটা ঘোড়ার গায়ে ঠেসে ধরল। আতঙ্কে ডেকে উঠল ঘোড়াটা। পিছিয়ে গেল, টান লেগে লাগাম ছিঁড়ে গেল ওটার। রাস্তা বরাবর ছুটে চলে গেল জানোয়ারটা। কিনার টলছে, কিন্তু পিছু হটল না ও। কাছে ঘেঁষে এলো ফ্ল্যাট। দর্শকদের চিৎকার এখন কানে তালা লাগিয়ে দিচ্ছে। পায়ের নিচের মাটি যেন দুলছে। কিভাবে ফ্ল্যাটকে ঠেকিয়ে দিল? এখন প্রায় বুকে বুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ওরা। বাউলি কেটে ফাঁকি দেওয়ার মতো শক্তি অবশিষ্ট নেই কারো, কিন্তু অব্যাহত রয়েছে হামলা, পাল্টা হামলা। ফ্ল্যাটের পেটে একটা ঘুষি লাগালো কিনার। পরক্ষণে একটা আপার কাঠ হেনে সিধে করে দিল ফোরম্যানকে। তারপরে আবার একটা প্রচণ্ড ঘুষিতে কাঁপিয়ে দিল তার মাথাটা। প্রথমবারের মতো পিছু উঠল ফ্ল্যাট। বিশ্রীভাবে হাঁপাচ্ছে। এবার তার চোয়ালে আঘাত করলো কিনার। হা হয়ে গেল বিশাল দেহী ফ্ল্যাটের মুখ। টাল মাতাল পায়ে কয়েক গজ পিছিয়ে গেল সে। ট্রাফের কিনারায় হোঁচট খেল সে।
ঝপাত করে চিৎপটান হয়ে পড়ে গেল পানিতে। বেশ ধীরে উঠে এলো ফ্লাড। কুকুরের মতো ঝাড়া দিয়ে গায়ের পানি ঝরানোর প্রয়াস পেল। শার্টের ছেঁড়া হাতায় ভেজা মুখ মুছল। কিন্তু সে সামলে ওঠার আগেই ভয়ঙ্কর চেহারায় আগে বাড়ল কিনার। ঘুষি চালালো ফ্লাড, কিন্তু লাগলো না। দুর্বল হাতে ওর বুকে ঠেলা দিল। সুযোগ পেয়ে সর্বশক্তিতে তাকে ধাক্কা দিতে শুরু করলো কিনাট। এক পা এক পা করে পিছাতে লাগলো ফ্ল্যাট। কিনাটের নির্দয় আঘাত সহ্য করছে মুখের উপর। অবশেষে আবার পা ভাঁজ হয়ে গেল তার। দরাম করে পড়ল সে। গড়িয়ে উবু হয়ে আবার হাঁটুতে ভর দিয়ে দাঁড়ালো। রক্ত আর বালিতে মাখামাখি চেহারা। এক হাতে ওটার ট্র্যাপে ভর দিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করলো ফ্ল্যাট। ওর পাশে চলে এলো কিনাট। হাঁপাচ্ছে। বুঝতে পারছে আশেপাশের কোলাহল থেমে গেছে। প্রায় কম্পিত কণ্ঠে ও বলল, এবার খাও। ঘৃণা ভরা দৃষ্টিতে ওর দিকে তাকালো ফ্ল্যাট। খাও বলছি। আবার বলল কিনাট, নইলে ওটার নিচে ঠেসে দেব তোমাকে। মাথা নাড়ল ফ্ল্যাট। চেহারায় তীব্র প্রতিবাদের ছাপ। কিনাট তার শার্টের কলার চেপে ধরতে হাত বাড়াচ্ছে দেখে দ্রুত ট্র্যাপের দিকে ফিরল ফোরম্যান। পলকের জন্য ইতস্তত করল সে। তারপর হাঁটু ঘেঁষতে এগোলো সামনে। চোখ মুখ কুচকে ঠোঁট ছোয়ালো ট্র্যাপের পানিতে। তাকিয়ে রইল কিনাট। ফাঁকা লাগছে নিজেকে। সব অনুভূতি হারিয়ে গেছে যেন। আর সব পাতি মাস্তানের মতো এলমো ফ্ল্যাডও এতদিন ঝাড়ির উপর নির্ভর করে টিকেছিল। উপযুক্ত সাজা পেয়েছে আজ। কিন্তু এতে কিনাটের কোনো সমস্যা মেটেনি। বিরক্তির সঙ্গে ঘুরে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে রাস্তা পেরিয়ে নিজের অস্ত্রের দিকে এগোলো। ও ঘোড়ার দিকে পা বাড়ানোর আগে পর্যন্ত কেউ কিছু বলল না ওকে। নীরব জনতার ভিড় ছেড়ে বেরিয়ে এলো শেরিফ জর্জ অ্যাম্বয়। কিনারের ফোলা চেহারা জরিপ করে শুকনো বিরস কণ্ঠে সে বলল, এ সপ্তাহটা বেসিনের লোকজনের পেটানোর জন্যে বেছে নিলে নাকি? ক্লান্ত শরীরে স্যাডেলে উঠে বসলো কিনার। একদিকের পাজর ব্যথা করছে। এত কাহিল লাগছে, বুঝতে পারছে না রাঞ্চে পৌঁছতে পারবে কিনা। আমার মনের সেই খারাপ দিকটাই এজন্যে দায়ী, জর্জ বলল ও। বেশ মজা লুটেছ তুমি, বুঝলাম, বলল অ্যাম্বয়। ফ্ল্যাটকে আমারও অপছন্দ, কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলেছ। তাই? গম্ভীর চেহারায় মাথা দোলালো অ্যাম্বয়। ঘটনাটা সহজে ভুলবে না উইল বনহ্যাম। ওর ফোরম্যানকে শহরবাসীদের সামনে হর্স ট্যাপের পানি খেতে বাধ্য করেছ। আমিও চাই তার মনে থাকুক, বলল কিনাট। মনে মনে কথাটা উল্টে পাল্টে দেখলো অ্যাম্বয়। তার দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে মেনে নিতে পারেনি। অবশেষে শেরিফ বলল, 9টা বছরে কিছুই শিখলে না তুমি কিনাট? শিখেছি একটা জিনিসই, ক্ষীণ হাসল কিনাট। শেরিফের সঙ্গে তর্কে যাবে না। ঘোড়াকে আগে বাড়ালো কিনাট। ফ্ল্যাটকে ঘিরে দাঁড়ালো দর্শকরা। খর্বাকৃতি এক লোক ভিড় থেকে প্রায় ছিটকে বেরিয়ে এসে ডাকলো কিনাটকে। একটা ব্লক পেরিয়ে এসে থামলো। ওর পাশে এসে দাঁড়ালো ডাক্তার গ্রিনেল। হাতে কালো ব্যাগটা ঝুলছে। আলো পড়ে চকচক করছে তার চোখ। ডাক্তার বলল, গন্ডাটার হাড়গোড় ভাঙেনি, কিন্তু তোমার ক্ষতগুলোই ব্যান্ডেজ বেঁধে দেওয়া দরকার। এখন ঘোড়ার পিঠ থেকে নামলে, বলল কিনাট, আমাকে ঠেলেও আবার তুলতে পারবে কিনা সন্দেহ আছে। গম্ভীর চেহারায় কাছে এসে ডাক্তার আবার বলল, জেনকে দেখতে যেতে পারিনি আজ। কেমন আছে ও? সে কথা জানতেই তো আশা আমার। যাক, এখন সরাসরি সত্য কথাটা বলো তো, ওর হার্টের অবস্থা আসলে কেমন? মানুষের হার্ট তো, বলল ডাক্তার গ্রেনেল। এক অদ্ভুত যন্ত্র ওটা। জেন হকিংসের শরীরটা আবার ভারমন্ট গ্রানিটের মতো। তবে আমি খোলাখুলি বলছি ভয়, ওর এখন বিশ্রাম দরকার। লম্বা বিশ্রাম, শান্তি আর নীরবতা। লম্বা করে দম নিল কিনার। কিভাবে ডক? আমাকে বলো কিভাবে তা সম্ভব? আমার পরামর্শের তো প্রয়োজন নেই তোমার, ফ্র্যাঙ্ক, মৃদু কণ্ঠে বলল ডাক্তার লুসিয়ান গ্রিনেল। জবাব একমাত্র তোমারই জানা। মাথা দুলিয়ে ধীর গতিতে ঘোড়ার পিঠে শহর ত্যাগ করল কিনার। এগুলো রাঞ্চের উদ্দেশ্যে। বনহ্যামের সঙ্গে শান্তিপূর্ণ নিষ্পত্তির যে কোনো সম্ভাবনা আজ নস্যাৎ করে দিয়েছে ও নিজের হাতে।